মানুষকে প্রভাবিত করতে পারেন, ঐক্যবদ্ধ করতে পারেন, মোটিভেট করা কিংবা উৎসাহিত করতে পারেন কোন একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে, একটা ভিশনের দিকে। এখন এই যে নেতৃত্বের গুণাবলী, এই গুণাবলী তো অনেক মানুষের মধ্যেই আমরা দেখবো, মানে সেটা ইতিবাচক ভাবে দেখতে পারেন, কেউ নেতিবাচক ভাবে দেখতে পারেন। এখন ধরেন একেবারে খোদ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ পর্যন্ত আপনি যদি উদাহরণ টানেন, কারো কারো তুমুল নেতৃত্ব দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে তার দেশের মানুষকে একভাবে ঐক্যবদ্ধ করে একটা নির্বাচন জিতলেন, তারপর আবার হারলেন, তারপর প্রায় যুক্তরাষ্ট্রের প্রায় মোটামুটি ট্র্যাডিশন ভঙ্গ করে আবার প্রার্থী হয়ে আবার জিতে আসলেন। এবং তিনি যে একবার স্পষ্টত বিভাজন কেন্দ্রিক রাজনীতি করেন, এটা হচ্ছে তার যদি বিপরীত দল দেখি ডেমোক্রেটদের বড় আকারের অভিযোগ। এখন এটা তো কেউ ভালো দেখছে, কেউ খারাপ দেখছে। এখন প্রশ্নটা হচ্ছে যে নেতৃত্বের একটা সাধারণ গুণাবলী আছে, কিন্তু সেই নেতৃত্বের গুণাবলীকে আমরা কে কিভাবে দেখব সেটা নির্ভর করে কার রাজনীতিটা কি, কে কোন বিষয়গুলোকে গুরুত্বের সাথে নিচ্ছে। আমাদের বিবেচনায় আমরা মনে করি যে জনগণের বৃহত্তর স্বার্থটা কে চিহ্নিত শনাক্ত করতে পারছেন, সেটাকে বাস্তবায়ন করার অঙ্গীকার রাখেন এবং নিজের মধ্যে কথা কাজের একটা ইন্টিগ্রিটি কিংবা অখণ্ডতা বজায় রাখতে পারেন, সেই নেতৃত্বকে আমরা আমাদের জায়গা থেকে মানে নেতৃত্ব মনে করি সেটা জনগণের জন্য কল্যাণকর। এখন কল্যাণকর কোনটা, এটার মধ্যে কিন্তু মত পার্থক্য আছে। সে কারণে ডেমোক্রেসিতে বহু দল থাকে। ফলে কোন দল কাকে কোন বিবেচনায় প্রার্থী করবে, এটা আসলে সেই দলের অগ্রাধিকার, তার যে আদর্শিক অবস্থান, তার যে লক্ষ্য, সেগুলোর উপর নির্ভরশীল। সম্ভবত এর কোন সাধারণ মানদণ্ড তৈরি করা কঠিন হবে। তবে আমরা কতগুলো বিষয়ে কথা বলতে পারি। একটা দেশে যদি টাকার প্রভাব রাজনীতিতে খুব বেশি থাকে, তখন টাকাওয়ালারা প্রার্থী হতে আগে এগিয়ে থাকবে এবং বলবে যে ভাই আপনি তো ভালো মানুষ, কিন্তু ভালো মানুষের তো দাম নাই, আপনার তো টাকা নাই, আপনি তো জিতবেন না। সুতরাং যিনি টাকাওয়ালা তার পিছনে যায়। একটা সমাজের রাজনীতিতে যদি পেশি শক্তির খুব দাপট থাকে, মাস্তানি করা, গুন্ডামি করা, লোকজন নিয়ে হাঁটতে পারা, হ্যাঁ, তখন ওই প্রার্থীর ক্ষেত্রে ওইটা ক্রাইটেরিয়া হিসেবে সামনে আসবে। বড় দলগুলো প্রায় আনঅফিশিয়াল এই কথাবার্তা বলে আর কি, যে আচ্ছা ভালো মানুষ দিলে তো হবে না, ও জিততে পারবে কিনা সেটা তো প্রশ্ন, ভোট কেন্দ্র পাহারা দিতে পারবে কিনা সেটা তো প্রশ্ন। সুতরাং এই যে বিবেচনাগুলো, কিংবা ধরুন পপুলিজম, আপনি মানে পপুলিস্ট যত ইয়ে আছে, যেমন আইডেন্টিটি পলিটিক্স, ধর্ম, জাতিবাদী রাজনীতি, ইভেন সাম্প্রদায়িকতা, এমনকি আরো অনেকগুলো প্রশ্ন পপুলিস্ট পলিটিক্স এর মধ্যে আসে। সেগুলোকে যারা করতে পারছে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ফলে কেন তৈরি করতে পারেন এবং যার ওই পপুলারিটি পপুলিজমের উপর দাঁড়িয়ে হচ্ছে, তাকে আপনি আসলে বিবেচনায় নিতে পারেন। এখন এগুলো রাজনীতিতে প্রাধান্য মানে যদি থাকে, তাহলে রাজনৈতিক দলগুলোকে আপনি হয়তো ক্রাইটেরিয়া ঠিক করে দিতে পারেন, কিছুটা নসিহত করতে পারেন, কিন্তু আদৌ এগুলো কোনো কাজ করে কিনা আমার কোনো যত ঘোরতর সন্দেহ আছে। মানে এই ধরনের আলোচনা প্রার্থী নির্বাচনে কোনো প্রভাব রাখে কিনা। আমার মনে হয় যে আমরা যে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, বা এমনকি সরকারও এটাকে লক্ষ্য হিসাবে সামনে এনেছে, তো এই নতুন বন্দোবস্ত বলি কিংবা একটা গণতান্ত্রিক ব্যবস্থা বলি, সেখানে বরং আমরা কি কি ক্রাইটেরিয়া আনলে রাজনীতিতে অর্থ, পেশি শক্তি কিংবা পপুলিজমের প্রভাব থেকে রাজনীতি সাধারণভাবে রাজনীতিকে মুক্ত করা যায়, তাহলে হয়তোবা প্রত্যেক দলের কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে তুলনামূলকভাবে তারা বেশি জনগণের সাথে সম্পৃক্ত, জনগণকে ঐক্যবদ্ধ করছেন, জনগণের সাথে নিবিষ্ট থাকছেন, সেই যোগ্যতার প্রশ্নটি প্রাধান্য পাবে। আপনি ওই জায়গাতে যদি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে ওইগুলো প্রভাবশালী একই রকম ভাবে থাকে, তাহলে আমরা হয়তো এখানে অনেক সেমিনার টেমিনার করবো, কিন্তু আমরা দেখবো যে শেষ পর্যন্ত প্রার্থী তালিকা যেটা এসছে, তাদের প্রধান বিবেচনা থেকে ইলেকশন কে জিততে পারবে, এবং ইলেকশন জেতার ফ্যাক্টর গুলো খুব পরিষ্কার। ওই ফ্যাক্টর গুলো দেখে দিবেন, তাহলে আপনার প্রার্থী বদল করবে না। ইলেকশন জেতার ফ্যাক্টর যদি আপনি বদলাতে না পারেন ব্যবস্থার মধ্যে থেকে, তাহলে আমরা সত্যিকার অর্থে এমন একটা যাকে বলে যে প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো না, যেখানে মানুষ
যোগ্যতার ভিত্তিতে জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করার যোগ্যতা নেই। মানে যোগ্যতা অনেকের অনেক বিষয়ে থাকতে পারে। একজন অসাধারণ দার্শনিক হতে পারেন, কিন্তু তিনি রাজনৈতিকভাবে জনগণকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে